বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে। সাউথ সিটির ভিড় হোক কিংবা উত্তর কলকাতার অলিগলি, একসময় একটা আওয়াজ গোটা শহরটাকে থমকে দিয়েছিল। সেই আওয়াজে না ছিল কোনো ক্লান্তি, না ছিল কোনো কৃত্রিমতা, শুধু ছিল এক বুক হাহাকার আর এক আকাশ ভালোবাসা। মানুষটি আসাম থেকে এসে বাংলাকে নিজের করে নিয়েছিলেন। শুধু কলকাতা না, আমি পুরো বেঙ্গলকে ভালোবাসি। আই লাভ বেঙ্গল, আমি আধা বাঙালি। টলিউডের গত 2 শতকের মিউজিক্যাল জার্নিতে শুধু একজন গায়ক না, তিনি ছিলেন একটি ইমোশন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি হলেন সুরের জাদুকর জুবিন গার্গ। আসামের মাটি থেকে এসে কলকাতার প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া গল্পটা অতটা সহজ ছিল না। 90-এর দশকের শেষ থেকে শুরু করে আজ পর্যন্ত টলিউড বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুবিন গার্গ মানেই এক আলাদা উন্মাদনা। শুধু তুমি, পাগলু, বোঝে না সে বোঝে না, মন মানে না, খোকা বাবু, চিরদিনই তুমি যে আমার, এইসব বাণিজ্যিক বাংলা সিনেমাগুলির কালজয়ী গানগুলির ইতিহাস জুবিন গার্গের কণ্ঠ ছাড়া অসম্পূর্ণ। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব টলিউডে জুবিন গার্গের সেই জাদুকরী সফর, তার আইকনিক গানগুলো কিভাবে বাংলা মিউজিকের সংজ্ঞা বদলে দিয়েছিল, আর সাথে টলিউডে তিনি কিভাবে এই রাজনীতির শিকার হয়েছিলেন। সময়টা ছিল 2004-2005। বাংলা ছবিতে মেলোডি আর বিরহ মানেই ছিল নির্দিষ্ট কিছু গায়ক, কিন্তু জুবিন যখন এলেন তিনি যেন একটা নতুন কিছু নিয়ে এলেন। জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে সবাই বুঝলেন এই ছেলেটির গলায় একটি অন্য রকমের মাদকতা আছে। জুবিন গার্গ মানে কি শুধুই রোমান্টিক গান? না, তিনি বুঝিয়ে দিলেন রক আর ফোক যখন গলার শিরার টানে মিশে যায় তখন তাকে সত্যিই আটকানো অসম্ভব। আর এই বৈচিত্র্যই তাকে রোমান্টিক গান থেকে শুরু করে বিষাদময় গান বা এনার্জেটিক আইটেম সং সব ক্ষেত্রেই সফল করে তুলেছিল। একদিকে বলিউডে ইয়ালি নিয়ে জুবিন তখন ন্যাশনাল সেনসেশন, আবার অন্যদিকে সেই সময় টলিউডের কমার্শিয়াল সিনেমায় গাওয়া তার গানগুলি ছিল সুপারহিট। জুবিন গার্গ টলিউডে প্রায় আনুমানিক 800 থেকে 1000টিরও বেশি বাংলা গান গেয়েছেন। আপনারা নিশ্চয়ই একটা ব্যাপার খেয়াল করে থাকবেন, 2005 থেকে 2012 এই সময়টায় টলিউডের স্ক্রিনে যতজন হিরো সে যেই হোক না কেন, নেপথ্যের কণ্ঠটা অধিকাংশ সময় জুবিন গার্গেরই ছিল। তাকে বলা হতো এভরি হিরোজ সিঙ্গার, কারণ জুবিন জানতেন কিভাবে গলার টেক্সচার বদলাতে হয়। যখন তিনি ওই সময়ের প্রায় প্রতিটি নায়কের, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, জিৎ, এইসব নায়কদের অভিনয়ের সাথে নিজের গলার টেক্সচার বদলে গান গাইতেন, তখন সকলেই অবাক হয়ে যেত। এই এক আশ্চর্য ক্ষমতা, প্রতিটি নায়কের কণ্ঠস্বরের সাথে তার গানগুলির অপূর্ব এক সাযুজ্য লক্ষ্য করতেন সকলেই। তার বিশেষত্ব, তিনি শুধু সুরকারদের দেওয়া নোটস গাইতেন না, তিনি গানে প্রাণ সঞ্চার করতেন। তার গলার যে ন্যাচারাল রক টেক্সচার, সেটা টলিউডের হিরোদের অনস্ক্রিন অ্যাটিটিউড বদলে দিয়েছিল। আজকালকার গায়ক গায়িকারা যেখানে সম্পূর্ণভাবে অটোটিউনের উপর নির্ভরশীল, সেখানে জুবিন গার্গের বিশেষত্ব ছিল তিনি অটোটিউন ছাড়াই পারফেক্ট নোটে গাইতে পারতেন। তার গলার সেই তীক্ষ্ণতা, মানুষ প্রথমে ভাবত এটি এডিটিংয়ের কারসাজি, কিন্তু লাইভ পারফরম্যান্সে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তার গলার ওই তীক্ষ্ণতা ভগবান প্রদত্ত বৈশিষ্ট্য। তার গলায় ছিল ইনবিল্ট অটোটিউন এবং এটিই ছিল তার শক্তিশালী কণ্ঠের জাদু। অনেকে বলেন জুবিন গার্গ টলিউড থেকে হারিয়ে গেছেন, কিন্তু সত্যিটা কি আদৌ তাই? জুবিন আসলে কোনো ইঁদুর দৌড়ের গায়ক ছিলেন না। তিনি যখনই গেয়েছেন সেটা
সিগনেচার হয়ে থেকে গেছে। জিৎ গাঙ্গুলির সুরে তার সেই মাদকতা আর ইন্দ্রদীপ দাশগুপ্তের কম্পোজিশনে তার গভীরতায় টলিউডকে তিনি আন্তর্জাতিক মানের অনেক সঙ্গীত উপহার দিয়েছেন। আজকের টলিউডে হয়তো গায়কদের ভিড় বেড়েছে, কিন্তু জুবিন গার্গের সেই র এনার্জি কি আর ফিরে এসেছে? টলিউডের ইতিহাসে জুবিন গার্গ এমন একজন শিল্পী যিনি প্রমাণ করেছেন ভাষা কোনো বাধা নয়। মনের টান থাকলে ভিনদেশি শিল্পীও ঘরের ছেলে হয়ে উঠতে পারে। তাই আজ মনে হয় ৯০-এর দশকের শেষ আর ২০০০-এর শুরুতে টলিউডে যখন একটা নতুন আওয়াজ ঝড় তুলেছিল, সেই কণ্ঠ যার মধ্যে পাহাড়ি ঝর্ণার তেজ ছিল, আবার ছিল মাটির টান, সেই জুবিন গার্গকে কেন আজ টলিউড থেকে দূরে সরে যেতে হলো? তিনি কি টলিউডের ভেতরের রাজনীতির শিকার হয়ে উঠেছিলেন? চলুন আজ জানা যাক সেই সত্যিটা। জুবিন গার্গ একজন কেবল গায়ক ছিলেন না, তিনি ছিলেন কমপ্লিট প্যাকেজ। অভিনয়, সুর দেওয়া, গান গাওয়া সবই ছিল তার নখদর্পণে। ২০০৪-এ প্রসেনজিৎ চ্যাটার্জি ও কোয়েল মল্লিক অভিনীত একটি বাংলা রোমান্টিক সিনেমা শুধু তুমির জন্য জুবিন গার্গ মিউজিক ডিরেক্টর হিসেবে BFJA অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কিন্তু টলিউডের পুরনো দুর্গ তখন থেকেই কাঁপতে শুরু করেছিল। একজন আউটসাইডার এবং অসমিয়া হয়ে কিভাবে সে বাংলার সিংহাসন দখল করছে, এই ভয়টাই একটি গোষ্ঠীর কাছে তখন কাল হয়ে দাঁড়িয়েছিল। এবং শুরু হলো তাকে কোণঠাসা করার পরিকল্পনা। এর পেছনে মূলত ৩টি কারণ ছিল। প্রথমত, জুবিন গার্গের সোজাসাপটা কথা বলার স্বভাব। তিনি সকলের মুখের ওপর সত্যি কথা বলে দিতেন। তাই টলিউডের তৎকালীন প্রভাবশালী মিউজিক ডিরেক্টর বা প্রযোজকদের সাথে তার আদর্শগত সংঘাত লেগেই থাকতো, কারণ তিনি সিস্টেমের দাস হতে চাননি। দ্বিতীয়ত, লবি কালচার ও সিন্ডিকেট। সেই সময় টলিউড ইন্ডাস্ট্রি কিছু নির্দিষ্ট মানুষের দখলে ছিল। তারা চাইতেন গায়ক হবে আজ্ঞাবহ, জুবিন ছিলেন স্বাধীন চেতা। শোনা যায় জুবিনের অনেক রেকর্ড করা গান মুছে ফেলে সেই গানই আবার অন্য গায়ককে দিয়ে গাওয়ানো হয়েছিল, শুধুমাত্র তাকে ইন্ডাস্ট্রি থেকে সরানোর জন্য। তৃতীয়ত, যদিও বাঙালি তাকে দুহাত ভরে ভালোবাসা দিয়েছিল, কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে কিছু লোক তার এই বিপুল জনপ্রিয়তাকে সহ্য করতে পারছিলেন না। তাকে বারবার মনে করিয়ে দেয়া হতো তিনি আউটসাইডার। তাকে আনপ্রেডিক্টেবল তকমাও দিয়ে দেয়া হয়েছিল, যাতে বড় হাউসগুলো তাকে কাজ দিতে ভয় পায়। এছাড়া স্বজন পোষণের মতো নোংরা রাজনীতিও ছিল প্রকটভাবে। জুবিন গার্গ বিভিন্ন সময়ে অসমীয়া সংবাদ মাধ্যমে এবং কিছু লাইভ অনুষ্ঠানে বলেছেন যে কলকাতায় তার কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন তাকে থামানোর জন্য একটি অদৃশ্য দেওয়াল তৈরি করা হয়েছিল। তিনি একবার বলেছিলেন কলকাতায় রেকর্ডিং স্টুডিওতে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো এবং শেষ মুহূর্তে বলা হতো রেকর্ডিস্ট নেই বা সুরকার ব্যস্ত। এটি ছিল তাকে মানসিকভাবে বিরক্ত করার একটি কৌশল। অনেক সময় আবার তার শিডিউল থাকা সত্ত্বেও তাকে গান গাইতে দেওয়া হয়নি। তাছাড়া তার সৃজনশীলতাকেও গুরুত্ব না দিয়ে খুব বেশি ফর্মুলা মেনে গান তৈরি হতো। এছাড়াও যখন তার মতো শিল্পীকে মেধা দিয়ে হারানো যায়নি টলিউড, তখন তার ব্যক্তিগত অভ্যাসকে অস্ত্র বানিয়ে তাকে অপেশাদার তকমা দিয়েছিল। টলিউড যখন রিমেক গানের জোয়ারে ভাসছিল, বিশেষত দক্ষিণী ছবির কপি, তখন জুবিন মৌলিক সুরের পক্ষে কথা বলতেন। তিনি বলতেন কপি করা গানে আত্মার কোনো যোগ থাকে না। আর এই সত্যি কথাটি তৎকালীন টলিউড মাফিয়াদের ইগোকে চূড়ান্তভাবে আঘাত করেছিল। তাই
জুবিন গার্গ যখন দেখলেন যে টলিউডে কাজ পাওয়ার জন্য অপরের পা চাটতে হবে বেশি, তখন তিনি আর আপোস করেননি। তিনি তখন সসম্মানে ফিরে যাওয়াটাকেই বেছে নিয়েছিলেন। তিনি ফিরে গেলেন তার নিজের মাটিতে, আসামে। সেখানে তিনি সুপারস্টার, ভগবান। কিন্তু টলিউড হারিয়ে ফেলল একজন অসাধারণ শিল্পীকে। জুবিন গার্গ রাজনীতির শিকার হয়ে হয়তো টলিউড ছেড়েছিলেন, কিন্তু বাঙালির হৃদয় থেকে তাকে সরানো যায়নি। তাই আজও ব্যক্তিগত প্লেলিস্ট থেকে শুরু করে পূজা প্যান্ডেল সর্বত্রই বাঙালিরা জুবিন গার্গের গানের অনুরাগী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং কমেন্ট করে জানান জুবিন গার্গের মৃত্যুর পরও টলিউড কি তাকে ঠিকভাবে সম্মান জানাতে পেরেছে। নমস্কার।